গত 29শে মে 2025-এ আমরা হরিদ্বার পৌঁছে ভারত সেবাশ্রম সঙ্গে ছিলাম। প্রথমেই আমরা হরকি পৌরি ঘাটে স্নান করে আশ্রমের প্রসাদ গ্রহণ করে বেরিয়ে পড়েছিলাম ঋষিকেশ দর্শন করতে। পরের দিন অর্থাৎ 30 তারিখে একটা ট্রাভেলার গাড়ি করে আমাদের টিমের 15 জন মেম্বার বেরিয়ে পড়েছিলাম বাবা কেদারনাথের যাত্রায়। পথে দেখেছিলাম দেবপ্রয়াগ, ধারীদেবী মন্দির, রুদ্রপ্রয়াগ, এই সব পুণ্যভূমি। এই যাত্রাপথের সুন্দর অভিজ্ঞতার কথা আপনাদের সাথে আগের পর্বেই ভাগ করে নিয়েছি। সুপ্রভাত বন্ধুরা, আজকে 1 মে 2025, এখন বাজে ভোর 3টে। আমরা সোনপ্রয়াগের হোটেল থেকে রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি বাবা কেদারনাথের দর্শনের উদ্দেশ্যে। চলুন তাহলে বেরোনো যাক। আমরা সোনপ্রয়াগে ছিলাম হোটেল নারায়ণ প্যালেসে। আমি ডেসক্রিপশন বক্সে তাদের যোগাযোগের নাম্বার দিয়ে দিলাম। এমনিতে সোনপ্রয়াগে প্রচুর হোটেল আছে থাকার জন্য, প্রত্যেকটি হোটেলই সাধারণ মানের। আমরা হোটেল থেকে বেরিয়েই সামনে থেকে গৌরীকুণ্ডে যাওয়ার গাড়ি পেয়ে গেলাম। উঠে পড়ো। আমাদের 15 জন টিম মেম্বার দুটো গাড়িতে ভাগ হয়ে উঠে পড়ল। আপনাদেরকে জানিয়ে রাখি, সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড পর্যন্ত প্রায় 5 কিলোমিটার মতন রাস্তা স্থানীয় শেয়ার জিপে যেতে হয়। এখানে বাইরের কোনো গাড়ি ঢুকতে দেওয়া হয় না। এই গাড়িতে মাথাপিছু ভাড়া পড়ে 50 টাকা করে। আজ প্রথম দিন, তাই হোটেলের সামনে থেকেই গাড়ি পেয়ে গেলাম। অন্য সময় আরেকটু এগিয়ে এসে এই যে গাড়িগুলো দেখছেন, এখান থেকেই গাড়ি ধরতে হয়। আমাদের গাড়ি অন্ধকার চিরে তার নিজস্ব আলোয় পথ দেখে এগিয়ে চলল। জাস্ট মিনিট 20 এই জিপে করে এসে পৌঁছে গেলাম গৌরীকুণ্ডর যে জিপ স্ট্যান্ড তার কাছে। এই যে আমাদের জিপকে নামিয়ে দিল, এবারে এখান থেকে হাঁটা শুরু হবে। কেদারনাথ যাত্রা শুরুর কয়েকদিন আগে থাকতেই সোনপ্রয়াগ এবং গৌরীকুণ্ড অঞ্চল 24 ঘন্টাই ব্যস্ত থাকে। এখন বাজে রাত্রি 3:55। এখন আমরা কেদারনাথ ধামের উদ্দেশ্যে পায়ে হাঁটা শুরু করলাম। চলুন তাহলে। কিছুটা হেঁটে এসেই আমরা মূল গৌরীকুণ্ড অঞ্চলে পৌঁছে গেলাম। প্রথমেই চললাম গৌরীকুণ্ডের গৌরী মায়ের মন্দির দর্শন করতে। আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরের ভেতরে বাবা কেদারনাথের ডলি রাখা আছে। আমি কেদারনাথের ডলি এবং গৌরী মাকে প্রণাম জানালাম। গৌরী মায়ের মন্দির দর্শন করে এইমাত্র বেরিয়ে এলাম। ভেতরে সত্যি অপূর্ব সুন্দর। গৌরী মায়ের মন্দিরের সামনেই রয়েছে উমাপতি মহাদেব মন্দির। এই এত ভোরবেলাতেও পুরো মন্দির চত্বর ভক্ত সমাগমে গমগম করছে। এবারে আমি গৌরীকুণ্ডের জল মাথায় দিয়ে বাবা কেদারনাথ ধামের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। আমাদের টিম মেম্বাররা সবাই একে একে যে যার তার মতন করে হাঁটা শুরু করলেন। কিছু দূর এগোতেই একটা ঘোড়া স্ট্যান্ড দেখতে পাওয়া যাবে। भैया इस साल का घोड़ा का रेट क्या है? रेट तो मुझे मालूम नहीं है भैया। अभी मैं नया आया हूँ। आज कितना लेते हो? आज का तो 3000 ले रहे हैं भैया। কেদারনাথ যাত্রায় ঘোড়া বা খচ্চর প্রচুর সংখ্যায় পাওয়া যায়। এরা সাধারণত যাত্রী এবং মাল নিয়ে ওঠানামা করে। আরও কিছুটা এগোতেই কেদারনাথ যাত্রার মুখ্য প্রবেশদ্বার পড়ল। এই প্রবেশদ্বার থেকেই কেদারনাথ ধামের দূরত্ব প্রায় 16 কিলোমিটার মতো। আমি এখান থেকেই বাবা কেদারনাথকে প্রণাম জানিয়ে প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়লাম।
আমরা অলরেডি গৌরীকুণ্ড থেকে 2 কিলোমিটার মতন রাস্তায় হেঁটে এসেছি। এখনো পর্যন্ত 16 কিলোমিটার রাস্তা বাকি আছে। চলুন, যেতে যেতে আরো অনেক কিছু দেখা যাবে। তখন পূব দিকের আকাশে হালকা আলোর একটা আভা দেখা গেল। আর এদিকে পুরো রাস্তা জুড়ে মানুষ এবং খচ্চরের পিঠে করে বিভিন্ন জিনিসপত্র কেদারনাথ ধামের দিকে তোলা হচ্ছে। এই পুরো ব্যবস্থাটাই তীর্থযাত্রীদের সুবিধার জন্য করা হয়। হর হর মহাদেব। কিছুক্ষণ পর কিছুটা দিনের আলো ফুটতেই দেখলাম একদল সন্তজন ঘোড়ার পিঠে করে বাবার ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই দিকে পথের সুন্দর আলোর ব্যবস্থাও রয়েছে, পথ চলতে কোনো অসুবিধাই হয় না। ক্রমশ যত ভোর হচ্ছে চারিদিকে তখন নতুন দিনে আলোয় আলোকিত হয়ে উঠছে। ওঠার শুরুর দিকে কিন্তু বেশ অনেকটাই চড়াই রাস্তা, দেখছেনই তো, পুরো ঘাম বেরিয়ে গেছে। আর সামনে আবার কিছুটা সমতল মতন রাস্তা পেয়েছি। আমরা এখনো পর্যন্ত হেঁটে মোটামুটি প্রায় 1.5 কিলোমিটার মতন রাস্তা চলে এসেছি। চলুন। চলার পথের মাঝে মাঝেই এই রকম রেইন শেল্টার করা রয়েছে, যাতে বর্ষায় তীর্থযাত্রীরা নিজেদেরকে বাঁচাতে পারেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এই যাত্রাপথে অবশ্যই করে সঙ্গে রেইনকোট রাখা জরুরি। आप लोग कहाँ से? बॉम्बे से। ये यात्रा कैसा लग रहा है? अच्छा लग रहा है, बहुत अच्छा लग रहा है। बहुत अच्छा। हाँ जी, पैदल ही जाना है? पैदल ही जाएंगे। वाह वाह वाह, कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है और बहुत महसूस हो रहा है, बहुत अच्छे तरीके से। आप कहाँ से? दिल्ली से। दिल्ली से? दिल्ली और बॉम्बे, मुंबई? विरार। हाँ, एक ही साथ? वाह वाह वाह, चलो थैंक यू। हर हर महादेव। কিছুক্ষণ পরেই দেখি আমাদের টিম মেম্বাররা আস্তে আস্তে ওপর দিকে উঠে আসছে। কি বাবু, কিরকম লাগছে বলো? বুঝলাম সবাই তখন এই চড়াই পথ ভাঙতে ভাঙতে কিছুটা ক্লান্ত। আমি এবারে একসঙ্গে চলতে শুরু করলাম। এই একটা জায়গা যেটা আমরা রেস্ট পয়েন্ট বলে থাকি। এখান থেকে পাহাড়ের একটা সুন্দর ভিউ পাওয়া যায়, আর একটা বড় চাতাল করা আছে। এখানটাতে আমরা প্রতিবার এসে এখানটা কিছুটা সময় কাটাই। চলুন আপনাদেরও দেখাই। এইখান থেকে দূরে বরফাবৃত পাহাড়ের চূড়াগুলো দেখা যায়, আর চারদিকের পরিবেশ অপূর্ব সুন্দর। এখানে অনেকেই নিজস্ব টেন্ট নিয়ে এসে যাত্রাপথের মাঝে রাত্রিবাস করে থাকেন। আমরা এখানে কিছুটা সময় বিশ্রাম নিয়ে আবার এগিয়ে চললাম। কেদারনাথের এই যাত্রাপথে সব থেকে বড় অসুবিধা হচ্ছে এখানকার ঘোড়া খচ্চর। এই যে দেখুন, পুরো রাস্তা জুড়ে ঘোড়া আর খচ্চরদের দাপাদাপিতে পায়ে চলা পথে যাত্রীদের মাঝে মাঝেই খুব অসুবিধায় পড়তে হয়। এবারে দেখলাম আকাশ পুরো আলোকিত হয়ে উঠেছে। সবুজে সবুজ চারদিকটা খুবই সুন্দর লাগছে। আর এদিকে দলে দলে ভক্তজন পাহাড়ের এই চড়াই পথ ধরে এগিয়ে চলেছেন। কেদারনাথ যাত্রায় কিন্তু এরকম মাঝে মাঝে মেডিকেল ক্যাম্প আছে। প্রয়োজনে এখানে অক্সিজেন সিলিন্ডারও রাখা থাকে। কারোর কোনো অসুবিধা হলে এখানে মেডিকেল সাপোর্ট পাওয়া যায়। আজকে প্রথম দিন থেকেই কিন্তু এই মেডিকেল ক্যাম্প ওপেন হয়ে গেছে। তবে হ্যাঁ, সকাল 8টা থেকে ডাক্তারকে পাওয়া যাবে। এখনও সকাল 8টা বাজেনি, আর মাত্র সকাল 6:10 বাজে। মেডিকেল ক্যাম্পে এমার্জেন্সির সমস্ত ব্যবস্থা রয়েছে দেখতে পেলাম। এবারে আবার পথ চলা শুরু। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম চিরবাসার ভৈরবনাথ মন্দিরের কাছে। এই ভৈরবনাথের কাছেই বাবা কেদারনাথের যাত্রার অনুমতি নিতে হয়। আমি ভৈরবনাথকে প্রণাম জানিয়ে এই যাত্রার অনুমতি প্রার্থনা করলাম। আমার সঙ্গে বাবুও ভৈরব বাবার কাছে অনুমতি প্রার্থনা করল। ভৈরব বাবা মন্দির তো দর্শন করলাম,
এরপরে একেবারে টার্গেট হচ্ছে জঙ্গলচটিতে গিয়ে দাঁড়াবো। জঙ্গলচটির দূরত্ব এখান থেকে 1.25 কিলোমিটার। হর হর মহাদেব। চলার পথে ক্লান্ত শরীরে বাবার নামের ধ্বনিতেই অনেক শক্তি পাওয়া যায়। আর চারদিকে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, একটু দাঁড়িয়ে সেই পরিবেশকে অনুভব করলেই মনে এক শান্তি চলে আসে। আমি বুকে দম আর মনে অপার শান্তি নিয়ে সামনের দিকে এগিয়ে চললাম। চলার পথে দেখলাম কয়েকজন পিট্টুতে উঠছেন। পিট্টুতে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মন্দির পর্যন্ত যেতে খরচ পড়ে 8,000 থেকে 12,000 টাকা মতো। এটা নির্ভর করে যাত্রীর দেহের ওজনের ওপর। আজকের এই কেদারনাথ যাত্রার ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। আমরা প্রায় আরও 1 ঘন্টা হেঁটে আসার পর এখন বাজে বেলা 6:45। এই এসে পৌঁছে গেলাম জঙ্গলচট্টিতে। এই হচ্ছে জঙ্গলচট্টি। এই জঙ্গলচট্টিতে গৌরীকুণ্ড থেকে ডলি এসে এই দোকানটার কাছে এসে কিছুটা সময় দাঁড়ায়। এখানে নতুন ব্লগার ব্লগ করছে। কি ব্লগ করতে কিরকম লাগছে? দারুণ দারুণ। হর হর মহাদেব। এই যে দুজন বসেছে। হর হর মহাদেব। হর হর মহাদেব। কিরম লাগলো এই 4 কিলোমিটার? দারুণ মজা, নতুন এক্সপিরিয়েন্স। আমরা এখানে বসে একটু খাওয়া দাওয়া করে নিলাম। আমি খেয়েছিলাম আলু পরোটা, দাম পড়েছিল 50 টাকা। এখন বাজে সকাল 7:18। জঙ্গলচটিতে ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে যাচ্ছি। এরপরে যাব হচ্ছে গিয়ে একেবারে রামবাড়াতে। চলুন তাহলে যাওয়া যাক। এই জঙ্গলচটিতে খাওয়া দাওয়ার জন্য অনেক দোকান রয়েছে। জঙ্গলচটি থেকে রামবাড়ার ব্রিজের দূরত্ব 3 কিলোমিটার মতো। আমি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে করতে এগিয়ে চললাম। অপূর্ব অপূর্ব সুন্দর জায়গা। ভাবুন তো, চারদিকে এই উঁচু উঁচু পাহাড় আর তার সঙ্গে এই সবুজের সমারোহ আর এখানকার পজিটিভ ভাইব্রেশন। এই যে হেঁটে যাচ্ছি কিন্তু কোনো কষ্ট হচ্ছে না, বিশ্বাস করুন। মনে একটা আলাদা এনার্জি রয়েছে যে কতক্ষণে বাবার কাছে গিয়ে পৌঁছবো। মনে অনেক বেশি উদ্দীপনা। অপূর্ব লাগছে, অপূর্ব। চলুন যাওয়া যাক। তখন পুরো পথ জুড়ে শত শত মানুষজন পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছে বাবা কেদারনাথ ধামের উদ্দেশ্যে। চলার পথে এই রকম ধসপ্রবণ এলাকাগুলো একটু তাড়াতাড়ি করে এগিয়ে চলাই ভালো। উপর থেকে পাথর যে কোনো সময় গড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। জঙ্গলচট্টি থেকে এগোনোর পর কিছুটা চড়াই থাকে, তবে ভীমবলির আগে রাস্তা অনেকটাই সমতলের মতো। हम ऋषिकेश से। ऋषिकेश ऋषिकेश से जी, पहले दिन आ गया। पहली बार आ रहे हैं हम। ऋषिकेश से इतना बस में पहले बार आया? पहले बार है यार। ये तो बहुत गलत बुलाया है। ही नहीं इसने। बुलाया नहीं? बुलाया ही नहीं, क्या करें, गलती उसकी। गलती उसकी है। उसने बुलाया, हमने चल दिया। आदेश हुआ तो आज आ गए। आप लोग? हम जयपुर से। जयपुर से, बहुत बहुत अच्छा। आप लोग माँ जी? हम सिक्कर से। ऋषिकेश? सिक्कर। सिक्कर राजस्थान। রাজস্থান। ওয়াও। এই কেদারনাথ যাত্রা শুধুমাত্র 4 ধাম যাত্রা নয়, এটা হচ্ছে সারা ভারতবর্ষের এক মিলন ক্ষেত্র। সত্যিই তাই। ভারতবর্ষের সমস্ত স্টেটের মানুষ বাবা কেদারনাথের কাছে কিন্তু জীবনে অন্তত একবার আসার জন্য খুব ইচ্ছা থাকে। যাদের ভাগ্যে থাকে তারা কিন্তু বাবার কাছে পৌঁছে যেতে পারেন। চলুন আমাদের চেষ্টা থাকুক, বাবা মহাদেব কতক্ষণে তার কাছে ডেকে নেবেন। হর হর মহাদেব। হর হর মহাদেব। ওনাদেরকে বিদায় জানিয়ে আবার এগিয়ে চললাম। घोड़ा 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 चाहिए घोड़ा। আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনার মনের জোর নিয়ে বাবার কাছে পৌঁছতে পারবেন, এতে কোনো দ্বিধা থাকবে না। কিন্তু আপনাদের মনের জোর ভাঙার জন্য রাস্তার পাশে পাশে কিন্তু বিভিন্ন ঘোড়াওয়ালারা রয়েছে। তারা খালি আপনাদেরকে হ্যামারিং করবে যে ঘোড়া নেওয়ার জন্য।
सब समय बोलबे घोड़ा 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 और बहुत दूर है, ज़्यादा चौड़ाई है, এই সব কথা বলে কিন্তু আপনাদের মনের জোর কমানোর চেষ্টা করবে। একদম মনের জোর কমাবেন না, শুধু বাবার নাম জপ করতে করতে একদম বাবার কাছে পৌঁছে যান। চলুন আমরাও যাই এখন। রাস্তার পাশে প্রচুর ওয়াশরুম আছে যাত্রীদের সুবিধার্থে। চলার পথে বোর্ডে বিভিন্ন জায়গাতে দূরত্ব তুলে ধরা আছে আমাদের সুবিধার জন্য। চলার পথ এখন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের চলতে কোনো অসুবিধা হচ্ছে না। চলতে চলতে একটা জায়গাতে ছোট্ট একটা ঝর্ণা দেখতে পেলাম। বর্ষার পরে এলেও এই পথে অনেকগুলো জায়গাতে ঝর্ণা দেখতে পাওয়া যায়। দেখতে দেখতে আমরা প্রায় 2 কিলোমিটার পথ পেরিয়ে ভীমবলিতে পৌঁছে গেলাম। ভীমবলিতে রাত্রে থাকার জন্য জিএমভিএনের যাত্রী নিবাসও রয়েছে। ভীমবলিতে এসে কিন্তু আমাদের কেদারনাথের ডলি ঠিক এই জায়গাতে দাঁড়ায়। আমি গত বছরের যে ব্লগটা করেছিলাম তাতে আমি বাবা কেদারনাথের ডলি ভীমবলির সমস্ত অ্যাক্টিভিটিসগুলো দেখিয়েছি, কিভাবে পুজো হয়, কিভাবে এখানে ভান্ডারা চলে, এখন এখানকার সমস্ত আয়োজন চলছে। এরপরে যে যাবে হচ্ছে নিমচলিতে। তা আমার ইচ্ছা আছে, ঠাকুরের কাছে প্রার্থনা করছি আমি যেন ডলি আসার মধ্যেই আমি নিমচলিতে পৌঁছে যেতে পারি। আমি ভীমবলি হেলিপ্যাডে ডলি আসার আয়োজন একটু ঘুরে দেখে নিলাম। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাই। আমার গন্তব্য এখন নিমচলি। প্রথমে রামবাড়া পড়বে, রামবাড়া ব্রিজ ক্রস করে তারপরে যাব। ভীমবলিতে খাওয়ার জন্য অনেক দোকান রয়েছে। এবারে আমাকে যেতে হবে রামবাড়া ব্রিজ। ভীমবলি থেকে দূরত্ব 1 কিলোমিটার মতো। আমাদের ডান পাশ দিয়ে সশব্দে বয়ে চলেছে মন্দাকিনী নদী। একটা জায়গায় এসে রাস্তা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা বাঁ দিক দিয়ে রাস্তা চলে যাচ্ছে, একটা ডান দিক দিয়ে রাস্তা চলে যাচ্ছে। ডান দিকের রাস্তাটা 2013 সালের পরে নতুন করে করা হয়েছে। এইটা একটা আলাদা পুল দিয়ে পাহাড়ের ওই দিকে নিয়ে যাওয়া হয়, এটা বিশেষত ঘোড়াদের জন্য। এটার ডিস্টেন্সটা এই বাঁ দিকের রাস্তার তুলনায় প্রায় 2 কিলোমিটার মতন বেশি। যারা পায়ে হেঁটে আসবেন তারা চেষ্টা করবেন এই বাঁ দিকের রাস্তা দিয়ে যেতে। হ্যাঁ, বাঁ দিকের রাস্তা দিয়ে কিন্তু একটু সিঁড়ি দিয়ে নামতে হবে। এই যা আমি বাঁদিকে সোজা রাস্তা দিয়ে এগোতে থাকলাম। একটু এগিয়েই একটা ঝর্ণার কাছে এসে জানতে পারলাম গত বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে এই জায়গাটা একদমভাবে ধসে গেছিল। এই রাস্তাটা নতুন করে তৈরি করা হয়েছে। এই রামবাড়া ব্রিজের একটু আগে এসেই আমি কিন্তু প্রথম মন্দাকিনীর চঞ্চলার রূপ দেখতে পেলাম। অপূর্ব লাগছে, অপূর্ব। এখন গরমের সময় মন্দাকিনী নদীতে জল কম থাকলেও এর বয়ে চলা জলের ধারার রূপ অসম্ভব সুন্দর। আরও কিছুটা এগিয়ে যেতেই দেখলাম মন্দাকিনী নদীর ওপরে বড় লোহার পুলটা গত বছর প্রাকৃতিক বিপর্যয়ে একদম ভেঙে গেছে, এখন আবার নতুন করে তৈরি করা হচ্ছে। আমি নিচের দিকে ছোট্ট পুল দিয়ে মন্দাকিনী নদী পার হব বলে এগিয়ে চললাম। এসে দেখি পাহাড়ের ওপর থেকে বয়ে আসা মন্দাকিনী নদীর জলের ধারার ভুবন মোহিনী এক রূপ। দেখে মনে হবে এটা কোনো জলের ধারা নয়, এটা দুধের ধারা। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বোল্ডারের মধ্যে দিয়েই সশব্দে বয়ে চলেছে সুন্দরী মন্দাকিনী নদী। আমি তার এই সৌন্দর্যকে উপভোগ করতে করতে তাড়াতাড়ি পুল পেরিয়ে চলে এলাম। এই রামবাড়া ব্রিজের কাছে মন্দাকিনীকে সত্যি অপূর্ব সুন্দর লাগে। মনে হয় এখানেই বেশ কিছুটা সময় দাঁড়িয়ে থাকি, কিন্তু কি করব বলুন, প্রশাসন এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, কারণ পুরনো ব্রিজটা দিয়েই এখন লোকজন যাচ্ছে। নতুন ব্রিজটা ভেঙে গেছে, আবার নতুন করে তৈরি করতে হচ্ছে। ঠিক আছে, চলুন। এরপরে তো শুরু হবে একদম খাড়া চড়াই। এই দিকে পাহাড়ে আসার পর
পাকদণ্ডী হয়ে চড়াই পথ উঠে গেছে পাহাড়ের একদম উপর দিকে। সবাই তখন স্বয়ং মহাদেবকে স্মরণ করতে করতে সামনের দিকে এগিয়ে চলেছেন। কিরে কিরকম লাগছে? এই মাত্র একটা পাকাই হাঁপিয়ে গেছিস? মজা হচ্ছে? মজা হচ্ছে? দারুণ দারুণ, চ চ হয়ে যাবে, চ সুন্দর, দারুণ সুন্দর, চ হয়ে যাবে একদম। যত উপর দিকে উঠছি চড়াই পথ যেন শেষই হয় না। আমাদের পরবর্তী গন্তব্য ছোট নীলচলি, দূরত্ব প্রায় 2 কিলোমিটার মতো। কি গো চড়াই কিরম লাগছে বলো? মজা, খুব মজার, খুব মজা। অবস্থা খুব খারাপ। কেন? এত চড়াই হয়েছে। না, আমার এখন অবধি ঠিক আছে। আরও বেশ কিছুটা চড়াই পথ এগোনোর পর এখন বাজে সকাল 10:15, এসে পৌঁছে গেলাম ছোট নিমচলিতে। ছোট নীলচলির থেকেই পাহাড়ের ওপর দিকে তাকাতেই দেখি মেঘ করেছে, আর আমাদেরও যেতে হবে ওই ওপর দিকে। তাই দেরি না করে উঠতে থাকলাম ওপর দিকে। এখানেও রাত্রে থাকার জন্য টেন্ট পাওয়া যায়। আর আমাদের পরবর্তী গন্তব্য আপার নীলচলি, ওই যে পাহাড়ের ওপর দিকে। এরপরে আমরা প্রাণন্তকর চড়াই ভেঙে ওপর দিকে উঠতে থাকলাম, আর তার সঙ্গে খচ্চরওয়ালাদের দাপাদাপি তো লেগেই রয়েছে। এবারে একটু বিশ্রাম। এক কাপ কফি খেলাম। এখানে কফি হচ্ছে 25 টাকা করে, আর এখানে লেবু শরবত পাওয়া যাচ্ছিল। লেবু শরবত হচ্ছে 50 টাকা গ্লাস। কিছুটা খেয়ে শান্তি পেয়ে এখন আবার চড়াই চড়তে হবে। চলুন তাহলে। তারপর আবার হাঁটা শুরু, আর সঙ্গে তো খচ্চরদের ধাক্কা খাওয়া উপরই পাওনা। আর রাস্তার অবস্থা ঠিক এই রকম, মাঝে মাঝে একটু দাঁড়িয়ে রেস্ট নেওয়া, আর মন ভরে প্রকৃতিকে অনুভব করা, তার সঙ্গে বাবা মহাদেবকে স্মরণ করা, এটাই আবার নতুন করে পথ চলার শক্তি ফিরিয়ে দেয়। আমাদের যেতে হবে ওই লাল টেন্ট, ওই যে লাল টেন্ট, ওটা ছাড়িয়ে তারপরে। কিছুটা এগোতেই পথে পাহাড় থেকে নেমে আসা বরফের দেখা পেলাম। আমাদেরকে এগিয়ে যেতে হলো বরফের মাঝের রাস্তা দিয়ে। আমাদের ডান দিকে আর বাঁ দিকে শুধু বরফ শক্ত হয়ে জমে আছে। তবে এই বরফ দেখা যাবে আর কিছুদিন, তারপরেই এই বরফ গলে শুধু পাথরের রাস্তা বেরিয়ে আসবে। আমরা আস্তে আস্তে এই পথটা পেরিয়ে চলে এলাম। আজকের এই কেদারনাথ যাত্রার ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদেরকে একটা অনুরোধ রইল। কি বলুন তো, আপনাদের এক একটা মতামত পেলে আমার অনেক বেশি উৎসাহ বাড়ে বিভিন্ন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য। এরপরে বরফের আস্তরণ ঘেরা আরও একটা জায়গা পেরিয়ে চলে এলাম নীলচলির কাছে। এখন দুপুর 12:30 বাজে। চলে এসেছি নিমচলিতে। নিমচলিতে এসে বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছি যে ডলি আসবে বলে। কিছুক্ষণের মধ্যেই ঢোলের শব্দ পেতেই বুঝলাম ডলি আসছে। দেখতে দেখতে ডলি চলে এলো। তখন এখানে ভক্তদের আবেগ চোখে পড়ার মতো। বাবা কেদারনাথের ডলি যাত্রায় অংশগ্রহণ করতে পারা সত্যিই এক ভাগ্যের ব্যাপার। এই ডলি যাত্রা যারা একবার স্বচক্ষে দর্শন করতে পেরেছেন তারাই বুঝতে পারেন এর মায়াবী অনুভূতি। তখন নিজেদের সমস্ত শক্তি তার নাম গানে উজাড় করে দিতে ইচ্ছা করে। তাই তো আমার মতন কত ভক্তজন বারে বারে ছুটে আসেন এই আনন্দ মুহূর্তে স্বাদ গ্রহণ করতে। দুজন পুরোহিত মশাই মিলে রূপোর তৈরি পঞ্চমুখী মহাদেবের আবয়ব নিয়ে এগিয়ে চলেছেন, আর তার সাথে সাথে চলেছেন শত শত ভক্তজন। এবারে একটা দোকানের সামনে
আসন করা জায়গায় ডলি নামল। তখন চারদিকে শুধুমাত্র কেদারনাথের জয়ধ্বনি। সমস্ত ভক্তজন এখানে বাবাকে প্রণাম জানাতে চলে এলেন। আমিও বাবার ডলি ছুঁয়ে বাবা কেদারনাথকে প্রণাম জানালাম। সত্যিই কিন্তু আজকের দিনটা আমার জীবনে আরেকটা বড় কিছু দিন। এইরকমভাবে যে পরপর 3টে বছর ডলি যাত্রার দিন বাবা কেদারনাথ ধামে আসতে পারবো, আমি জীবনে কল্পনা করিনি। সত্যি আমি বোধহয় পূর্বজন্মে অনেক ভালো কাজ কিছু করেছিলাম, তাই জন্য এই জন্মে এত কিছু পাচ্ছি। এই তীর্থভূমি দর্শন চ্যানেলে বড়দের এত আশীর্বাদ, ছোটদের ভালোবাসা, তার সঙ্গে এত তীর্থক্ষেত্র ঘুরে বেড়ানো, সত্যি বোধহয় একটা জন্মে খুব কম মানুষই পেয়ে থাকে। আমি আজ আমি নির্দ্বিধায় বলতে পারি আমি অনেক সৌভাগ্যবান। সবাই একসঙ্গে বলে উঠুন, হর হর মহাদেব। কিছুক্ষণ বাদেই আবার ডলি যাত্রা শুরু হলো। আবার হাঁটা শুরু করলাম। ততক্ষণে পাহাড়ের ওপর দিকে মেঘ আরো ঘনীভূত হয়েছে। এই এখন আবার টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, তাই জন্য এখন হয়তো বেশি ছবি আর তুলতে পারবো না। দেখা যাক কতটা দেখাতে পারি। এবারে বৃষ্টি জোরে নামতেই রেইন শেল্টারে আশ্রয় নিলাম। এখানে বৃষ্টির জন্য প্রায় 1.5 ঘন্টা ধরে বসে রইলাম আমরা কয়েকজন। আমাদের টিমের অন্যান্যরা নিচের দিকে, তারা আবার একটা দোকানে অপেক্ষা করছে বৃষ্টির জন্য। এবারে বৃষ্টি কমতেই বেরিয়ে পড়লাম। এখন বিকেল হয়ে সন্ধে হতে চললো, অনেকটাই দেরি হয়ে গেছে, চলুন যাওয়া যাক। বাকি পথটা হেঁটে পৌঁছে গেলাম জিএনভিএনের টেন্টে। এখানেই আজ আমাদের রাত্রিবাস। আজকে 2রা মে 2025। এই এখন আমি জিএনভিএনের টেন্ট থেকে বেরোচ্ছি, যাচ্ছি মন্দিরে। আজকে মন্দিরের দ্বার ওপেন হবে, চলুন আগে সেইখানে যাওয়া যাক। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বাবা কেদারনাথ মন্দিরের একদম কাছে। সত্যি এই হলো বোধহয় স্বর্গ। অপূর্ব সুন্দর এখানকার পরিবেশ। আমি প্রথম দর্শনেই বাবাকে প্রণাম জানালাম আজ আবারও একবার এখানে আমাকে নিয়ে আসার জন্য। তার অসীম কৃপা। এবারে ছুট লাগালাম তার একদম কাছে পৌঁছানোর জন্য। চারিদিকে তখন তার নাম গানে মুখরিত হয়ে উঠেছে। মন্দিরের একদম সামনে পৌঁছতেই দেখলাম হাজার হাজার ভক্ত মন্দিরের দ্বার খোলার পূর্ণ মুহূর্তের সাক্ষী হতে অপেক্ষা করছেন। আর চারিদিকে ভক্তদের কণ্ঠে বাবা কেদারনাথের জয়ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে। কিছুক্ষণ বাদেই সময় এলো সেই ব্রহ্ম মুহূর্তের। বিশিষ্ট জনেদের উপস্থিতিতে পূজা অর্চনা করে মন্দিরের দ্বার খোলা হলো আগামী 6 মাসের জন্য। আগামী ভাতৃদ্বিতীয়া পর্যন্ত বাবা কেদারনাথ এখানেই ভক্তদেরকে দর্শন দেবেন এবং পুজো গ্রহণ করবেন। বছরে বাকি 6 মাস বাবা কেদারনাথকে স্বর্গের অন্যান্য দেবতারা পুজো করে থাকেন। মন্দিরের সামনে তখন উপস্থিত হাজার হাজার ভক্তজন এই স্বর্গীয় মুহূর্তের সাক্ষী রইলেন। মন্দিরের সামনে তখন প্রশাসনের তৎপরতা চোখে পড়ার মতন। কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার থেকে গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে দেওয়া হলো পুরো কেদারনাথ মন্দির চত্বর জুড়ে।
চারিদিকে তখন হাজার হাজার ভক্তের কণ্ঠে বাবা মহাদেবের প্রতি ভক্তিময় উন্মাদনায় তখন এখানকার পরিবেশ এতটাই সুন্দর লাগছিল যে আমি ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না। এমনিতেই এখানকার মাটিতে, জলে, হাওয়ায় এতটাই পজিটিভ এনার্জি আছে, এখানে আসলে প্রতিটা মুহূর্ত তা অনুভব করা যায়। আমাদের সাধারণ মনুষ্য জীবনের লোভ, লালসা, আশা, আকাঙ্ক্ষা সব কিছু ভুলে গিয়ে শুধু মনে হয় তার চরণে গিয়ে পড়ে থাকি। এর যে কি অপার্থিব সুখ তা বলে বোঝানো যায় না। বোধহয় একেই বলে স্বর্গ সুখ পাওয়া। আমি বাবা কেদারনাথের গর্ভমন্দিরে ঢুকে বাবা কেদারনাথকে দর্শন করে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। মন্দির খোলার দিন থেকেই বিভিন্ন সাধু সন্তরা উপস্থিত হয়েছেন ভক্তদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য। এবারে এগিয়ে চললাম মন্দিরের পিছন দিকে। এসে পৌঁছে গেলাম ভীমশিলার কাছে। 2013 সালে কেদারনাথ ধামে প্রাকৃতিক বিপর্যয়ের সময় এই ভীমশিলাই পাহাড়ের ওপর থেকে বয়ে আসা প্রবল জলরাশির হাত থেকে কেদারনাথ মন্দিরকে বাঁচিয়েছিল। তাই বর্তমানে এই শিলাকে দেবতা জ্ঞানে পুজো করা হয়। মন্দিরের পেছনে প্রশাসনের পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠান চলছিল। মাননীয় পুষ্কর সিং ধামী মহাশয় অনেককে তাদের কাজের জন্য সম্মান প্রদান করছিলেন। माननीय मुख्यमंत्री जी आज के मुख्य सेवक का जो भंडारा है उसका इन्हीं होच्छेन किशोर जी शुभारंभ भी करेंगे। 4 विशाल बड़े भंडारे के रूप में आयोजन किया गया है। मैं इस पूरे कार्यक्रम के लिए का तहे दिल से धन्यवाद करता हूं। आप हमेशा भिन्न परिस्थितियों में इस আমি এই বিশিষ্ট জনেদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটালাম। এনাদের সঙ্গ পাওয়াও সৌভাগ্যের ব্যাপার। এবারে চলে এলাম অন্যদিকে। এইবার প্রতি বছরের মতন ড্রাম বাজিয়ে কোনো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। কারণ জানতে পারলাম ড্রামের শব্দ প্রতিধ্বনি হয়ে পাহাড়ের ক্ষতি হচ্ছে। তাই এই বছর থেকে ড্রামের শব্দ একদম বন্ধ। দেখা হয়ে গেল মাননীয় শঙ্করাচার্যের সঙ্গে। উনি কেদারনাথ ধাম পরিক্রমায় রয়েছেন। तो इसलिए यहाँ पर विशेष करके लोग आते हैं। सभी ज्योतिर्लिंगों में जाते हैं, सबका अपना अलग अनुभव है, लेकिन यहाँ की बात ही कुछ अलग है। यहाँ पर जो लोग आते हैं उनको जो अनुभव होता है वो शब्दों में वर्णित नहीं किया जाता। शंकराचार्य पहलगांव को किस तरह धर्म को पूछ के लोग देखिए, पहलगाम जो है वो ऐसी घटना है जो कभी भी भुलाई नहीं जा सकेगी। और जिस तरह से धर्म पूछ करके वहाँ पर लोगों को मारा गया है, इसका मतलब है कि वो धर्म युद्ध हो गया है। और धर्म युद्ध में जो मारा जाता है उसको सदगति मिलती है। आज हम जब यहाँ केदारनाथ जी के दर्शन के लिए आए हैं, भगवान का अंदर गर्भगृह में जाकर के अभिषेक और पूजन अर्चन किया है, तो हमने भगवान केदार से मारे गए लोगों के परिजनों के लिए सांत्वना, उनके लिए धैर्य की प्राप्ति के लिए प्रार्थना की है। साथ ही जो हुतात्मा मारे गए उनके बारे में भी हमने भगवान से प्रार्थना की है। और शास्त्रों के अनुसार हमने इसको जाना है, वहाँ ये कहा गया है कि जो धर्म युद्ध में अभिमुख होकर के मारा जाता है वो उस गति को प्राप्त करता है जिस गति को बड़े बड़े योगी जन भी नहीं प्राप्त कर पाते हैं। तो वो तो हुतात्मा है, धर्म के लिए मारे गए हैं। और हमें गर्व है कि मृत्यु देखते हुए भी हमारे लोगों ने कहा कि हम हिंदू हैं। हम भी कह रहे हैं हम हिंदू हैं, मारना चाहो तो मारो। हमें गर्व है कि हम हिंदू हैं, मरने से हम नहीं डरते, क्योंकि हमारे यहाँ पुनर्जन्म होता है। এবারে চললাম ওনার সঙ্গেই
আদিগুরু শঙ্করাচার্যের সমাধিক্ষেত্রে। এই মানবরূপী দেবতার সঙ্গে এই পুণ্যভূমিতে একসাথে দুটো কদম এগোতে পারাই আমার মানব জীবনের অনেক বড় আশীর্বাদ। শঙ্করাচার্যজি এখানে আদিগুরু শঙ্করাচার্যের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করলেন। আমরা দূর থেকে সেই অনুষ্ঠান দেখতে থাকলাম। আজকের এই কেদারনাথ ধামের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, কারণ আপনাদের মতামতগুলো আমাকে অনেক বেশি শক্তি দেয় বিভিন্ন তীর্থক্ষেত্রে ছুটে চলার জন্য। আপনাদেরকে জানিয়ে রাখি, কেদারনাথ ধামে এসে সবার প্রথমেই আপনাদেরকে দর্শনের জন্য টোকেন নিয়ে নেবেন, কারণ দর্শনের জন্য বিরাট লাইন পড়ে। এবারে মন্দিরের পেছনে ভান্ডারাতে চলে এলাম। হাজার হাজার ভক্ত এই ভান্ডারার থেকে প্রসাদ গ্রহণ করছেন। ভান্ডারাতে ভাত, পুরি, 4 রকমের তরকারি, পায়েস এবং হালুয়া ছিল। ये भंडारा माननीय मुख्यमंत्री पुष्कर सिंह धामी जी के द्वारा चलाया जा रहा है। इसका नेतृत्व हमारे बड़े भाई हिमांशु चमोली जी करते हैं। ये भंडारा जैसे ही डोली प्रस्थान करती है ओखीमठ ओमकारेश्वर मंदिर से, वहाँ से गुप्तकाशी, गुप्तकाशी से फाटा, फाटा से गौरीकुंड और आज केदारनाथ, जब तक डोली यहाँ तक यहाँ पर पहुँचती है और कपाट खुलते हैं तब तक ये भंडारा चालू रहता है सभी भक्तजनों के लिए। धन्यवाद। हर हर महादेव। आप भी रहे, आपका फिर उत्तराखंड देवभूमि में स्वागत। ভান্ডারার প্রসাদ আমিও নিয়ে নিলাম, এখন এই প্রসাদটা গ্রহণ করব। সবই বাবার কৃপা। এই এত দুর্গম জায়গাতে এই সুস্বাদু প্রসাদ পাওয়া অমৃত সমান। তখন এখানে প্রচুর ভক্তজন প্রসাদ গ্রহণ করছেন। আমি প্রসাদ গ্রহণ করে বাবা কেদারনাথকে আবার প্রণাম জানিয়ে মন্দির ক্ষেত্র থেকে বেরিয়ে এলাম। এবারে চললাম জিএনভিএনের টেন্ট থেকে আমার ব্যাগটা নেওয়ার জন্য। এখন বাজে বেলা 1:15। এখন আমি বেরিয়ে যাচ্ছি এই কেদারনাথ ধাম থেকে। বাবার কাছে আমরা সবাই যেন ভালো থাকি সেইটুকু প্রত্যাশা জানিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। চলুন, এখন আবার সেই 18 কিলোমিটার হেঁটে নামতে হবে। আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে, কারণ আপনাদের মতামতগুলো আমাকে অনেক বেশি উৎসাহ দেয় এই রকম বিভিন্ন তীর্থক্ষেত্রে ছুটে বেড়ানোর জন্য। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই বলে উঠুন, হর হর মহাদেব।